আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের চাকরি প্রস্তুতিটা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন এক্সক্লুসিভ একটা মডেল টেস্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে। আশা করছি আমাদের এই ভিডিওগুলো এবং ক্লাসগুলো আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। গণিত এবং ইংরেজির সহ সকল প্রশ্নের ব্যাখ্যা সহ থাকছে আজকের এক্সক্লুসিভ মডেল টেস্টে। আপনাদের সফলতা কামনা করেই শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। উচ্চারণের দিক থেকে ল কোন ধরনের বর্ণ? উচ্চারণের দিক থেকে যদি আমরা বলি তাহলে এটি একটি হবে দন্ত বর্ণ। কি সাহসে ওখানে গেলে ব্যাকে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মূলত কর্তা যাকে আশ্রয় করে কাজ করে সেটা হয় কি কর্ম হয়। তাহলে এখানে কি সাহসে ওখানে গেলে, সাহসের দ্বারা ওখানে গিয়ে যাওয়া হয়েছে, তার মানে এটা হবে কর্ম, আর কর্ম একটাই রয়েছে, কর্মে সপ্তমী। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ ব্যবহৃত হয়েছে? আম, খাস, লা, বাজে, গড়, খয়ের এগুলো হচ্ছে আরবি, আর কার এটি হচ্ছে ফার্সি উপসর্গ। উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হবে শীতল। নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ যদি বলা হয় নন্দিত, নিন্দিত। কোনটি শুদ্ধ বানান? প্রতিদ্বন্দ্বী খুবই গুরুত্বপূর্ণ একটি বানান এটি। প্রতির পরে দয়ে ব, তারপরে দন্ত নয়ে দয়ে বয়ে দীর্ঘি, যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। পুঁটি মাছের প্রাণ বাগধারাটির অর্থ কাক কোনটি বলা হয়? পুঁটি মাছের প্রাণ বাগধারাটি বলে বোঝা হয় যে অল্প সময় বেঁচে থাকে এরকম, যাকে আমরা ক্ষীণজীবী দ্বারা প্রকাশ করব। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত। এটা মনে রাখার জন্য এই টেকনিকটা অবলম্বন করবেন যে আপনি দন্তস্ব পরিবারে আমন্ত্রিত, কারণ এখানে দন্তস্ব মানে সাথে, আর দন্তস্বয়ে ব যদি হয় তাহলে তখন সেটি হবে নিজ। সূর্যোদয় শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ। সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে সূর্য যুক্ত উদয়। যে বিরাম চিহ্নে এক বলার দ্বিগুণ পরিমাণ সময় থামতে হয় সেটি কোনটি? এক বলতে দ্বিগুণ পরিমাণ বা এক বলার দ্বিগুণ পরিমাণ থামতে হয় সেমিকলনে। বাংলা বর্ণমালায় ব বর্ণ আছে কয়টি? বাংলা বর্ণমালায় ব বর্ণ রয়েছে মোট একটি। অ্যানেক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি? মূলত এটা একটা পারিভাষিক শব্দ, এর অর্থটা হবে পরিশিষ্ট। নির্ঝর শব্দের অর্থ কি? নির্ঝর বলতে অনবরত ঝরতে থাকে, আর এটি ঝর্ণার ক্ষেত্রেই যৌক্তিক। সঠিক উত্তরটি হবে ঝর্ণা। তুর্কি নাচন বাগধারাটির অর্থ কি? তুর্কি নাচন বাগধারাটির অর্থ হবে এলোমেলো অবস্থা, অর্থাৎ নাজেহাল অবস্থা। ঘণ্টা বেজে উঠল এটি কোন ধরনের ক্রিয়াপদ? ঘণ্টা বেজে উঠল এটি মূলত যৌগিক ক্রিয়াপদ হবে। পুষ্প সৌরভ কোন সমাস? পুষ্প সৌরভ এটি তৎপুরুষ সমাস। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ যদি আমরা দেখি এখানে মন্ত্রী পরিষদ একটাই রয়েছে পারিভাষিক শব্দ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন ফকির বলে যাকে আমরা অভিহিত করে থাকি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি এটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের এই এইচডব্লিউর উত্তরটুকু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের গতকালের ভিডিওগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন। তামিম আহমেদ লিখেছেন ভেড়ামারা কুষ্টিয়া থেকে, আবদুল্লাহ লিখেছে সিরাজগঞ্জ থেকে, এছাড়া মাসুদ লিখেছেন মানিকগঞ্জ থেকে, রিমন চট্টগ্রাম থেকে, ফেরদৌস লিখেছেন কিশোরগঞ্জ থেকে, এছাড়াও লিখেছেন সাজিদুল, উর্মি আক্তার লিখেছেন ময়মনসিংহ থেকে, কল্যাণ বাগেরহাট থেকে, শামিমা রংপুর থেকে, সাজিদ লিখেছেন মাগুরা থেকে, আরও রয়েছেন রুমি নিমসাগর থেকে, মিতু কুমিল্লা থেকে, তাসনিম মাশরাফি লিখেছেন যশোর থেকে, আফিয়া আক্তার নারায়ণগঞ্জ থেকে, আদ্রিতা বিথি রয়েছেন ফরিদপুর থেকে, রিপন জামালপুর থেকে, নূর মোহাম্মদ বগুড়া থেকে, এমডি মঞ্জুর রয়েছেন সুনামগঞ্জ থেকে, অপরাজিতা আতিয়া রয়েছেন গাইবান্ধা পলাশবাড়ি থেকে, এছাড়া রয়েছে সানিয়া ইসলাম দিনাজপুর থেকে, নীলাম্বরী লিখেছেন কুড়িগ্রাম থেকে। এছাড়াও আমাদের আরও অসংখ্য অনেক শিক্ষার্থী কমেন্টে জানিয়েছেন।
প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানানটি দরিদ্রতা, শ্রদ্ধাঞ্জলি, উপযোগিতা, তিনটি বানানই সঠিক রয়েছে। তার মানে ঊর্ধ্ব বানানটি এখানে অশুদ্ধ অবস্থায় রয়েছে। ও দুটি পদের সংযোগ স্থলে কি বসে? দুটি পদের সংযোগ স্থলে বসবে ড্যাশ চিহ্ন। জসিমউদ্দিনের রচনা কোনটি? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে জসিমউদ্দিনের রচনা যাদের দেখেছি, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাপদ সংকুল। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিকে কেন্দ্র করে আপনাদের সহায়তা করার উদ্দেশ্যে আমাদের পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা প্রিন্ট কপি অথবা পিডিএফ দুইভাবেই নিতে পারেন। আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা শিটগুলো সংগ্রহ করে আগাম প্রস্তুতি নিতে পারেন। কারণ পড়াশোনার কোনো সময় সুযোগ নেই। এখন থেকে আমরা চাচ্ছি আপনারা পড়াশোনা শুরু করে দিন এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকুন। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত ছিলেন মুকুন্দ দাস। ইংরেজি অংশের শুরুতে রয়েছে আই হ্যাভ নো মানি ড্যাশ অ্যান্ড, আমার হাতে টাকা নাই ভাই। অনেক ক্ষেত্রে আমরা বলি আমার হাতে টাকা নাই, তার মানে আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, আমার হাতে কোনো টাকা নেই। ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, আমরা এটা ট্রান্সলেশনে পড়িয়েছিলাম যে এক হাতে তালি বাজে না, তাহলে আচ্ছা ইট টেক্স টু ড্যাশ, তাহলে ইট টেক্স টু মেক এ কোয়ারেল, কারণ এক হাতে তালি বাজে না। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, তাহলে এখানে ওয়ান অফ দ্য রয়েছে, এটাকে পজিটিভ করতে গেলে অবশ্যই ভেরি ফিউ এর ব্যবহার করতে হবে। তো অপশনগুলো থেকে খুব সহজে চিহ্নিত করবেন সঠিক উত্তর কোনটি। এখানে ভেরি ফিউ যুক্ত দুইটা রয়েছে, এর মধ্যে যেটাতে সাহায্যকারী ভার্ব প্লুরাল ব্যবহার করা হয়েছে সেটি সঠিক উত্তর। এখানে ইজ ব্যবহার করা হয়েছে, এখানে আর ব্যবহার করা হয়েছে, তাহলে আর যেটিতে ব্যবহার করা হবে সেটি হবে সঠিক উত্তর। An adverb does not modify, অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে না? নিঃসন্দেহে নাউনকে কোনো অবস্থাতেই মডিফাই করতে পারে না। চ্যারিটি টু বিগিন ড্যাশ অ্যাট হোম, তাহলে এখানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটি হবে সঠিক উত্তর। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, আমরা জানি আর্মিতে এখানে অনেকগুলো মানুষ বা সৈনিককে যুক্ত রাখতে হয়, তাহলে এখানে হবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। জ্ঞানীরা বেশি কথা বলেন না, তাহলে জ্ঞানীরা বেশি কথা বলেন না, তাহলে দ্য ওয়াইজ ডু নট টক মাচ, তাহলে এখানে আমরা করবো দ্য ওয়াইজ ডু নট টক মাচ, এটি হবে সঠিক উত্তর। সে ইংরেজিতে ভালো, তাহলে কোনো কিছুতে ভালো বোঝাতে গুড অ্যাট ব্যবহার করতে হয়, তাহলে হি ইজ গুড অ্যাট ইন ইংলিশ। কিন্তু এখানে ইন ইংলিশ নাকি অ্যাট ইংলিশ এটি নিয়েও কিন্তু অনেক সময় ঝামেলা হয়, তাহলে এখানে হি ইজ গুড অ্যাটের পরে পুনরায় ইন বসানোর প্রয়োজন নাই। আই ড্যাশ টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং, তাহলে পরবর্তীতে আমাদের টেলিফোন র্যাং সিম্পল পাস্ট টেন্স রয়েছে, তাহলে এখানে আমাদের কন্টিনিউয়াস টেন্স নিতে হবে, তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল, তাহলে বিউটিফুলটা নিশ্চয় অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সাথে সাথে এইভাবে বুঝে নেবেন যখন পড়বেন যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল, তাহলে এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে সুন্দর, গুণ বোঝাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা নাউন করব তখন এর অর্থটা কি হতে পারে? সৌন্দর্য, তার মানে বিউটি, বিউটিটা হবে এখানে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বাই আউট, বাই আউট বলতে আমরা অনেক সময় ক্রয় করা বোঝাতে, বাই মানে কি? ক্রয় করা, কিন্তু এখানে বাই আউট শব্দের অর্থটা নিজের আয়ত্তে নিয়ে আসা, নিজের কর্তৃত্বে নিয়ে আসা কথাটা ব্যবহার হবে, তাহলে এখানে টেক ওভারটা হবে আমাদের সঠিক উত্তর। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ ড্যাশ দ্য পোর, এই উত্তরটা সম্ভবত আর আপনাদের বোঝাতে হবে না, কারণ তাদের প্রতি অ্যাংরি উইথ রাগান্বিত ছিলেন না, ক্রোয়েল ছিলেন না, অ্যানয়েডও ছিলেন না, তার মানে দয়ালু ছিলেন, কাইন্ড। ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, জাস্টিফিকেশনের ভার্ব কোনটি? জাস্টিফিকেশনের ভার্ব হিসেবে আমরা জাস্টিফাই অ্যান্সার করব। ডিফেক্টো রুলার মিনস, ডিফেক্টো রুলার্স বলছে অ্যাকচুয়াল রুলার বোঝানো হয়ে থাকে, তাহলে এখানে আমরা অ্যান্সার করব অ্যাকচুয়াল রুলার।
সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে শি ডেড হার ব্ল্যাক হেয়ার, মানে সে তার মাথার চুল রং করেছে বা কালো রং করেছে, তাহলে শি ডেড হার হেয়ার ব্ল্যাক, এখানে হবে হেয়ার ব্ল্যাক, এটি হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আমাদের এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে এখানে আমাদের আই ওয়াজ স্ট্রাক ইন ট্রাফিক ফর 2 আওয়ার্স, তার মানে এখানে বাংলা অর্থ যদি আমরা করি যে আমি ট্রাফিক জ্যামে প্রায় 2 ঘন্টা আটকে ছিলাম, তাহলে এখানে স্টাক ইন ট্রাফিক হবে, তাহলে আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক ফর 2 আওয়ার্স। সো ইজ দ্য রাইট সেন্টেন্স। হি কেম লেটলি টুডে, তার মানে এটা বোঝানো হচ্ছে যে হ্যাঁ সে আজকে দেরিতে এসেছিল, তাহলে হি কেম লেট টুডে, সে আজকে দেরিতে এসেছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিগ্রেড? ডিগ্রেড মানে ধ্বংস হওয়া বা পর্যায়ক্রমে কমে যাওয়া বা বাজে পরিস্থিতি, বিভিন্নভাবে এটা আইডেন্টিফাই করা যায়। তাহলে এখানে যদি অ্যান্টোনিম আমরা করি তাহলে এটা হবে, যেহেতু ধ্বংস করা, নষ্ট হয়ে যাওয়া, কমে যাওয়া, এর অ্যান্টোনিমটা হবে একটুখানি ভালো করা বা ইমপ্রুভ করা। এখানে আমরা ইমপ্রুভটা সঠিক উত্তর আমরা করতে পারবো। ভাই ভাই ঠাই ঠাই এর সঠিক ইংলিশ কোনটি? ভাই ভাই ঠাই ঠাই এটাকে যদি আমরা করি তাহলে হবে ব্রাদার উইল পার্ট। কেউ কেউ এখানে বলে ব্রাদার উইল বি পার্ট, কেউ বলে ব্রাদার্স হ্যাভ পার্টেড, এখানে সঠিক উত্তরটা হবে ব্রাদার্স উইল পার্ট। এন্ট্রেইটি শব্দের অর্থটি কি? এন্ট্রেইটি তার মানে আমরা যখন করজোরে নিবেদন করি, অনুরোধ করি, এটাকেই বলা হয় এন্ট্রেইটি, অর্থাৎ আর্নেস্ট রিকোয়েস্ট। হোয়াট ইজ দ্য ক্যাটাস্ট্রফি? এটা মূলত একটা লিটারেরি টার্ম। লিটারেরি টার্মের ক্যাটাস্ট্রফি বলা হয় যে ট্র্যাজিক এন্ড, অর্থাৎ কোনো রোমান্টিক বা ড্রামাটিক নাটকীয় কিছু যখন ট্র্যাজিক এন্ড ঘটে, ট্র্যাজিক, তাহলে এখানে হবে দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, নাটকীয় কোনোতে যখন ট্র্যাজিক শেষ পর্যায়ে যেটা ট্র্যাজিক হয় বা ট্র্যাজেডি হয়। অনুবাদ করো, অলস ব্যক্তি কখনো সুখী হয় না, তাহলে অ্যান আইডল ম্যান ইজ নেভার হ্যাপি। অবশ্যই আপনারা যারা রয়েছেন আপনাদের অলস হলে হবে না, সর্বদাই আপনাদের কিন্তু পরিশ্রমী হতে হবে। আপনাদের দিকে তাকিয়ে আছে আপনার বাবা মা, ভাই বোন, পরিবারের সবাই, এমনকি আপনার শত্রুরাও নজরে রাখছে। আপনি আজকে ব্যর্থ হন, হাজারো মানুষ আপনাকে উপহাস করবে, ঠাট্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, কিন্তু এই আপনিই যখন 2 দিন পরে যখন সফলতা লাভ করবেন, একটা চাকুরি খুঁজে পাবেন, তখন ঠিক সেই মানুষগুলোই আপনার পাশে এসে ভিড় জমাইবে, বলবে আমি আগেই বুঝেছিলাম যে তুই কিছু একটা করতে পারবি। আসলে এগুলোই সেই দুধের মাছি, এগুলোই শরতের শিশির। মানুষগুলোকে টার্গেটে রাখবেন, তারা যত কটু কথা বলুক না কেন, কথাগুলো হজম করতে শিখুন, কারণ আজকে আপনি যে কথাগুলো হজম করবেন এক সময় আপনি শুধু হাসবেন, তারা আপনার পাশে এসে ঘিরবে। সুতরাং কখনোই অলস হবেন না। তাহলে অ্যান আইডল ম্যান ইজ নেভার হ্যাপি, অলস ব্যক্তি কখনো কিন্তু সুখী হয় না, সর্বদা পরিশ্রমী হতে হবে, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। হি ইনস্টিড ড্যাশ দেয়ার ফিল ইন দ্য গ্যাপ, তাহলে এখানে হি ইনস্টিড এরপরে অন মাই গোয়িং বা এনজি যুক্ত ভার্ব নিতে হয়, তাহলে এখানে অন মাই গোয়িং দেয়ার, এটা হবে সঠিক উত্তর। হি ওয়াজ ওয়াইজ এনাফ, তাহলে এখানে ওয়াইজ এনাফ, এনাফটা কি বোঝানো হচ্ছে? তাহলে এখানে হি ওয়াজ ওয়াইজ এনাফ, তাহলে এখানে এনাফ দ্বারা বোঝানো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। হ্যাড আই বিন এ কিং, তাহলে এখানে ইফ কন্ডিশনাল কিনা? ইফ কন্ডিশনালের মতো এখানে হ্যাড আই বিন প্রথমে রয়েছে, তাহলে পরবর্তীতে কি হবে? উড হ্যাভ এর ব্যবহার হবে, তাহলে হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। আমরা গণিতের শুরুতে যে প্রশ্নটা রেখেছি 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত? গড়ের কথাগুলো আমি যখনই অঙ্কগুলো করিয়েছি প্রধান কাজ হবে যে মোট যখন গড় দেওয়া থাকবে সমষ্টি বের করবেন, সমষ্টি থাকলে গড় বের করা তো যে কথা। তাহলে এখানে 11 পাচ্ছে 16, 16 এখানে আমরা সবগুলো গুণ করব, সরি যোগ করব, যোগ করে আমাদের কয়টা রয়েছে? 6, 6 দ্বারা ভাগ করব। তাহলে এটা আপনাদের জন্য একটু কাছ থেকে যাক, তাহলে এটা আপনারা একটু করে আমাদের অ্যান্সারটা জানাবেন। না, আপনাদের এত ইয়ে দেওয়ার দরকার নাই, অ্যান্সারটা বলে দিচ্ছি, এখানে হবে 9। এরপরে যেটা রয়েছে যে 8 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x প্লাস 6 হলে x এর মান কত? তাহলে এটা আমাদের সরাসরি অঙ্কটা করতে হবে। তাহলে এটা আমরা অঙ্কটা প্রথমে একটু তুলে নেব। 8 টু দি পাওয়ার 2x প্লাস 3, 8 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল
টু টু দি পাওয়ার কি ছিল আমাদের 3x প্লাস 6, 3x প্লাস 6। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, প্রথমে আমরা 8টাকে 2 কিউব করে নেব, তাহলে এখানে 2x প্লাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x প্লাস 6। এইটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রাইট? তাহলে উভয় পক্ষে যেহেতু আমাদের ভিত্তিটা একই রয়েছে, ভিত্তিটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে এখানে 3 দ্বারা এখন গুণ করে দিব, 3 দুগুণে 6x প্লাস 3 3কে 9, আর এখানে আগে থেকে 3x প্লাস 6 ছিল। এবারে এই 6x এই পাশে আছে, ওই পাশে 3x আছে, আমরা যদি উভয় পক্ষ থেকে 3xটা বাদ দিই বা বিয়োগও করি, তাহলে এই পাশে হবে 3x আর এই পাশে হবে কত, প্লাস 9, ওই পাশে গেলে হবে -9, তাহলে -9 প্লাস 6 হবে -3, তাহলে x এর মানটা কত হবে, -1। তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হবে, x এর মান হবে -1। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে x% লাভ হবে। তাহলে x% লাভের কথা বলা আছে, তাহলে x% লাভে বিক্রয় মূল্য আমরা কত টাকা ধরবো, 100 প্লাস x। তাহলে এখানে আমরা এখন ধরবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত হবে, 100 প্লাস x। তাহলে এখন আমাদের 5 টাকা যদি হয়, তাহলে 5 টাকা হলে কত হবে, 100 যোগ x গুণন 5 ভাগ কত হবে, 100। তাহলে এইটাই হলো আমাদের কি বিক্রয় মূল্য। তাহলে এই টাকাটাই আমাদের কি করতে হবে, আচ্ছা এই টাকাটা আমরা একটু মডিফাই করে নিই। তাহলে 100 প্লাস এক্স, 5 দিয়ে 100কে কাটলে হবে 20। তাহলে এই 100 প্লাস এক্স ডিভাইডেড 20, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এই টাকায় আমাদের কয়টা বিক্রি করতে হবে, 2টা করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে 100 প্লাস এক্স ডিভাইডেড 20 টাকায় বিক্রি করতে হবে কয়টা, 2টা। তাহলে আমাদের 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে, তাহলে এখানে সরাসরি আমরা করব কি, 100 প্লাস এক্স, আচ্ছা এটা আমরা একবারে একটু লিখি তাহলে ভালো হবে। 100 প্লাস এক্সটা আমরা নিচে চলে যাবে, তখন উপরে তখন আসবে এই 2 গুণন 35 গুণন 20, মানে এই 20। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে 35 দুগুণে 70 দুগুণে 1400, তাহলে 1400 নিচে হবে 100 প্লাস এক্স। তাহলে এটাই হবে আমাদের বিক্রয় মূল্য, মানে এতটি বিক্রয় করতে হবে, এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 1400 ডিভাইডেড 100 প্লাস এক্স, এরকম কোনো উত্তর হ্যাঁ রয়েছে, খ নাম্বারে রয়েছে। এরপর রয়েছে আয়ন সাহেবের একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন, তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন, অর্থাৎ এবারে আবার বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে সেম আগের মতোই আমরা করব যে x% লাভে বিক্রয় মূল্য কত, 100 প্লাস এক্স। তাহলে 100 প্লাস এক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এটা বিক্রয়, তাহলে ক্রয় মূল্য হবে কত, ক্রয় মূল্য হবে তখন 100 টাকা। তাহলে একে কত, পি টাকায় কত, এটাই তো। তাহলে একে হলে জাস্ট এখানে 100 নিচে কত আসবে, 100 প্লাস এক্স। আর যদি পি টাকা হয় তাহলে পিটা শুধু উপরে বসবে, তাহলে 100 পি ডিভাইডেড 100 প্লাস এক্স, এটাই হবে আমাদের সঠিক উত্তর। 100 পি, 100 পি রয়েছে, 100 প্লাস এক্স, তার মানে ঘ নাম্বার অপশন আমাদের ঠিক রয়েছে। একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে এখানে আমাদের প্রথম পদ শেষ পদ কিছু দেয়া নেই, তাহলে সরাসরি আমরা প্রথম পদকে, যেহেতু সমান্তর ধারা, আমরা এখান থেকে বের করে নিব যে তম পদটা বের করে নিতে হবে। তাহলে প্রথম পদ এ সাধারণত ডি ধরে আমাদের এনতম পদটা বের করে নেব। তাহলে এখানে এনতম পদ, এনতম পদের সূত্রটা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদ কত দেওয়া রয়েছে, 77 ইকুয়াল এ প্লাস এনটা কত, 23 পদের সমষ্টি চাইছে তাই না, তাহলে এখানে 23। আচ্ছা কি দেওয়া আছে, 12তম পদ 77, তাহলে এখানে হবে 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এ প্লাস, তাহলে এখানে 12 থেকে 1 বিয়োগ করা হলো, তাহলে কি হবে এখানে 11 ডি, অর্থাৎ 11 ডি ইকুয়াল 77। তাহলে এখানে আমরা মানটা কত পেলাম, এ প্লাস 11 ডি ইকুয়াল টু 77। এটা হচ্ছে আমার তম পদ বের করলাম। এবারে 23 পদের সমষ্টি যখন আমরা বের করতে যাব, তাহলে আমাদের n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে n এর মান কত, 23 ডিভাইডেড 2 ইন্টু a প্লাস n মাইনাস 1, তাহলে এখানে 23
-1 ইন্টু ডি, 23 ডিভাইডেড 2 আমরা এখানে ঠিক রাখবো। এখানে আমরা গুণ চিহ্ন দিলাম, তাহলে এখানে 2a প্লাস এখানে 23 থেকে 1 বিয়োগ করলে কি হবে 22 হবে, 22 ডি। তাহলে এখানে 23 ডিভাইডেড 2, এখানে আমরা 2 কমন নিলাম, তাহলে কি হবে a প্লাস 11 ডি। এই দুই কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 23 আর এটার মানটা কত পেয়েছিলাম 77। তাহলে 3 7 21, এককের ঘরে 1 থাকবে, এককের ঘরে 1 রয়েছে 1771। তার মানে এই 23 আর 77 যদি আমরা গুণ করি তাহলে হবে 1771। এরপর রয়েছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এই জাতীয় অঙ্ক আমরা গতকালও দিয়েছিলাম, অনেকে বুঝতে পারেননি বলে আমরা আজকের নিবন্ধনের ক্ষেত্রেও দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যেটা রয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, যে √3 ডিভাইডেড 4 স্কয়ার, এটাই তো। তাহলে এখানে √3 ডিভাইডেড 4 স্কয়ার বলতে বাহুটা কত 2√3, তার উপর আমরা স্কয়ার করলাম। তাহলে এখানে √3 ডিভাইডেড 4, 2 এর উপরে স্কয়ার মানে কত 4, স্কয়ার রুট কেটে গেলে হবে 3। এখন আমরা 4 উপরে নিচে কেটে দিলে 3 আর √3 থেকে গেল। তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের হলো কত 3√3 বর্গ একক। একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত। তাহলে এখানে যারা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা জানেন, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি, যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এই যে 52 বর্গ সেন্টিমিটার আছে, এটা ক্ষেত্রফল আকারে আছে, এটাই কিন্তু কর্ণদ্বয়ের গুণফলের সমান নয়, অর্থাৎ হাফ। তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ করি, যে 52 গুণন 2 তাহলে হবে 104, তাহলে সেটি হবে 104 বর্গ সেন্টিমিটার হবে কর্ণদ্বয়ের গুণফল। আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলে কর্ণদ্বয়ের গুণফল সমান 2 গুণন রম্বসের ক্ষেত্রফল, একই কথা হলো। তাহলে এখানে 104 বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 থাকে, বৃহত্তম সংখ্যাটির মান কত। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি হবে 24। কেন 24 হবে, এখানে গতকাল যে বিষয়টি শিখিয়েছিলাম যে কখন লসাগু করব কখন গসাগু করব, এখানে বৃহত্তম কথাটা উল্লেখ আছে, তাহলে নিশ্চয়ই এখানে গসাগু করতে হবে। তার আগে যে কাজটি করতে হবে, আমাদের 5 এবং 7 গুলো বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করে আমরা যদি গসাগু করি তাহলে আমরা 24টা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। এরপরে আমাদের যেটি রয়েছে যে দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10 হলে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে লসাগু কত বলছে 60 আর গসাগু হবে 10। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। একটা 30 হলে আরেকটা হবে 20, এটাই তো কথা। তাহলে একটা যদি 30 হয় আরেকটা হবে 20, তাহলে ছোট সংখ্যাটা কত হলো 20 হলো। তাহলে এটাই অ্যান্সার। 5-এর কত শতাংশ 7 হবে। তাহলে 5-এর কত শতাংশ 7 হবে এইটা নির্ণয় করতে গেলে আমাদের 5-এর সাথে কোনো সংখ্যা যোগ করে 7, 70, 700 এরকম বানাতে হবে। তাহলে আমাদের অপশনে কি কি আছে, 40, 125, 90, 140 রয়েছে। তাহলে 5 দিয়ে যদি আমরা 140 গুণ করি তাহলে কত হবে 700 হচ্ছে, কারণ 5×4 = 700। তার মানে আমাদের এই যে তখন পার্সেন্টেজ অনুযায়ী 2 শূন্য কেটে যাবে, তখন হবে সেটি 7। তার মানে 5-এর 140% হবে 7। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 394 এর চতুর্থ সমানুপাতিক কত। তাহলে এখানে আমাদের হিসাব করতে হবে যে 394 এর চতুর্থ সমানুপাতিক চেয়েছে। তাহলে এখানে 3 কিভাবে 9 হয়েছে সেই অনুসারে আমাদের 4টাকেও একই ফরম্যাটে ফেলতে হবে। যেমন 3-এর সাথে 3 গুণ করার কারণে 9 হয়েছে, তাহলে 4-এর সাথেও আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 3 4 12, তাহলে 12টা হবে আমাদের এখানে সঠিক উত্তর। 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার। এটা নর্মালি করবেন আপনারা 7, 3, 10, 10, 20। তাহলে এখানে 20 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি কত হবে 2। তাহলে এখানে দীর্ঘতম অংশের দৈর্ঘ্য কত 10 দুগুণে 20, 20 মিটার হবে। এটি হবে সঠিক উত্তর। a plus 1 divided a equal to 2 হলে a square plus a plus 1 divided a plus a 1 divided a plus a square, অর্থাৎ
আমাদের এখানে দুই ধরনের অঙ্ক দেওয়া রয়েছে, যেহেতু আমাদের মান দেওয়া আছে জাস্ট আমরা প্রদত্ত রাশিটাকে একটু সাজিয়ে নেব। এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ডিভাইডেড এ। ওকে, তাহলে শেষের দিকের মানটা আমাদের কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা +2 আগে থেকে লিখে রাখলাম। আর এইটুকুর মান কত হবে? ওই যে মনে করেন মান নির্ণয়ের সময় মান দেওয়া থাকলে মান স্কোয়ার মাইনাস 2, তাহলে মান স্কোয়ার মাইনাস 2 হলে কত হবে? 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 প্লাস 2, তাহলে +2 মাইনাস 2 কেটে গেল, জাস্ট 4 হবে আমাদের সঠিক উত্তর। সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। এরপর রয়েছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এ প্লাস 1। তাহলে এখানে আমরা নর্মালি যে ক্যালকুলেশনটা করি সেটা করলেই আমাদের এখানে হবে। তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস এ প্লাস 1, এটা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি করবেন? এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস 1। আবার যদি এখানে করি তাহলে এ মাইনাস এ প্লাস 1। তাহলে আমাদের জাস্ট একটা এ প্লাস রয়েছে, একটা এ মাইনাস রয়েছে, এই দুটো কেটে যাবে। তাহলে অ্যান্সারটা থাকলো জাস্ট এ প্লাস 1। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? এ প্লাস 1। আশা করছি সেটা বুঝতে পেরেছেন। এরপরে যেটি রয়েছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? আপনারা যারা গত ক্লাসটা করেননি আমাদের গত ক্লাসটা দেখে আসবেন, সেখানে সুন্দরভাবে এটা কিন্তু বোঝানো হয়েছে। এরপরে আমাদের যেটা রয়েছে এখানে 3ABC অ্যান্সারটা হবে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? একটুখানি ভালোভাবে খেয়াল করে দেখবেন। 60 জন 18 দিনে করতে পারে, তাহলে উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে এখানে যে কোনো একটা বিষয় খেয়াল করবেন। 60 18 এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, যদি আমরা ইংলিশের মতো করি। তাহলে এখানে যে কোনো একটা কিন্তু দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 18 দিন থাকুক বা জন থাকুক, যেটাই থাকুক না কেন সেটা এখানে ডাবল হয়েছে। তাহলে সেম একই জিনিস দিনের মতো করে এখানে আমাদের জন কত হয়েছে? তাহলে এখানে 18-এর সাথে 36-এর সম্পর্কটা কি? দ্বিগুণ। তাহলে এখন 60-এর সম্পর্কটা করতে হবে অর্ধেক। তাহলে এখানে আমাদের সময় লাগবে অনলি 30 দিন। কোনো স্কুলে 53 জন ছাত্রের মধ্যে 36 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, আর 10 জন কোনোটি পছন্দ করে না। তাহলে কতজন উভয়ই অর্থাৎ দুটোই পছন্দ করে? তাহলে এখানে জাস্ট 11 জন দুটোই পছন্দ করে। তাহলে এখানে কিভাবে? তাহলে এখানে আমাদের প্রথম যেটি করতে হবে, তাহলে এটা নর্মাল চিন্তা করবেন যে শুধু গান পছন্দ করে কতজন? তাহলে 36 জন। তাহলে 53 থেকে 36টা বিয়োগ করতে হবে, 53 মাইনাস 36 সমান কত হবে? 17। এরপরে 53 মাইনাস শুধু কবিতা পছন্দ করে কতজন? 18 জন। তাহলে 53 থেকে 18 বের রাখলে 8 5 13 হবে কত? 35। ওকে, তাহলে এই দুটোর যোগফল, তাহলে 17 আর 35 যোগ করলে কত হবে? 42। তাহলে এই যে গান এবং কবিতা এই দুটোর যে কোনো একটি পছন্দ করে কতজন? 42 জন। আর কিছুই পছন্দ করে না তারা কতজন? তারা 10 জন। তাহলে এখন আমাদের মোট কত? মোট ছিল কত? 53। আর এই যে কিছু না কিছু পছন্দ করে দুটার একটা, সেটা কত? 42। তাহলে বিয়োগ করলে কত হবে? 11। আর এই 11 জনই হবে আমাদের উত্তর। আমাদের এখানে সার্বিক সেট দেওয়া রয়েছে 1 থেকে 6, a ইকুয়াল টু 1 to 3, b ইকুয়াল টু 2 4 6। তাহলে এখানে a পূরক ইন্টারসেকশন বি পূরক সমান কত হবে? আমরা যদি এ পূরক সমান বি পূরকের মানগুলো বের করতে যাই এবং ইন্টারসেকশন করতে চাই, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর আসবে জাস্ট 5। 5 কেন করব? যখন আমরা এ পূরকের মান বের করব এখান থেকে 1 2 3 বাদ যাবে, সেখানে শুধু 4 5 6 বাদ মানে থাকবে। আবার বি পূরকের মান যখন আমরা বের করব তখন 2 4 6, অর্থাৎ 2 4 6 এই দুটা বাদ যাবে। তাহলে 1 2 3 4 এখানে 1 2 5 থেকে যাবে। 5 কিন্তু আমাদের দুই ক্ষেত্রেই থেকে যাচ্ছে। তাহলে আমরা যখন ইন্টারসেকশন করব তখন জাস্ট 5টা হবে সঠিক উত্তর। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ 0 ইকুয়াল কত? আমরা সম্ভবত 2 থেকে 3 নম্বর মডেল দিয়েছিলাম ফাংশনের অঙ্কটা। তাহলে এখানে এক্স এর পরিবর্তে 0 ব্যবহার করলে কত হবে? তাহলে এক্স এর উপর 0 মানে এখানে 0 হবে, এখানেও 0 মানে 0ই হবে। তার মানে এখানে জাস্ট 10 হবে আমাদের সঠিক উত্তর। 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4 এর উৎপাদক কোনটি হবে? এর উৎপাদক হবে 3x প্লাস 1, 3x মাইনাস 4।
এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এ সি বি এর মান কত হবে? তাহলে ভালোটা একটু বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এখানে 180 ডিগ্রি কিন্তু আমাদের হবে এ সি বি। ভালো করে একটু আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে পারবো। যেমন আমরা এখানে বলি যে দুটি, এটা হচ্ছে একটা কেন্দ্র, এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করা। তাহলে এই যে এ কেন্দ্র, এটা বি কেন্দ্র, আর সি বিন্দুতে আমাদের এখানে কি বলা আছে যে পরস্পর সি বিন্দুতে বহিস্থভাবে, তার মানে এই যে এ বিন্দুটা হচ্ছে সি, এটা এ, এটা বি, তাহলে এ সি বি বা এ বি সি কোণ, তাহলে এটা কি কোণ হলো? যখন এরকম হয় সেটাকে আমরা কি বলি? সরল কোণ বা 180 ডিগ্রি বলি। তাহলে এখানে হবে 180 ডিগ্রি সঠিক উত্তর। কোনো বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে 8 মিটার দূরে অবস্থিত, বৃত্তটির ব্যাস কত মিটার হবে? তাহলে এখানে ব্যাস চেয়েছে, তাহলে এখানে ব্যাস চাইলে আমরা কি করব? তাহলে বৃত্তের ক্ষেত্রে যখনই আসবেন তখন আমরা চিত্র অঙ্কন করবেন। তাহলে এখানে আমরা চিত্র অঙ্কন করলাম, এটা কেন্দ্র দিলাম। এখানে ভালো করে খেয়াল করতে হবে, কোনো বৃত্তের 12 মিটার দীর্ঘ একটি জ্যা, তাহলে জ্যা এর পরিমাণটা হচ্ছে 12, তাহলে এটা আমরা 12 ধরে নিলাম। কত মিটার দূরে অবস্থিত? কেন্দ্র হতে 8 মিটার দূরে অবস্থিত, তার মানে এটার দূরত্ব হবে 8 মিটার। এখন বলছে বৃত্তটির ব্যাস কত মিটার, তাহলে ব্যাস জানতে হলে আগে আমাদের ব্যাসার্ধটা জানতে হবে, তার মানে এই যে এই ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা লম্ব অবস্থায় কত রয়েছে? 8, আর এটা রয়েছে কত? 12, তাহলে 12-র অর্ধেকটা আমাদের এইটা হবে কত? 4। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমরা করি, তাহলে এখানে অতিভুজ স্কোয়ার, তাহলে এটাকে আমরা এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এখানে 8 8 64 প্লাস 4 4 16, তাহলে এখানে দুটো যোগ করলে আমাদের কত হবে? তাহলে এখানে 64 আর 16 যদি আমরা যোগ করি 6 4 10, আমরা সরাসরি এখানে 8 লিখে নিতে পারি। বাট এখানে এখন আমাদের যে মানটা লিখতে হবে, তাহলে সরি, এখানে তো 12 থেকে এখানে আমাদের 6 করতে হবে, তাই না? সরি, তাহলে এখানে 6 যদি করি তাহলে 36 হবে, 36 হলে এখানে 100 হবে, আর 100কে যদি আমরা রুট ওভার করি তখন এক্স এর মানটা কত হবে? 10 হবে, রাইট? তাহলে এখানে বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে লম্বটার মান আমরা 8 ধরেছি, এখানে 12 অর্ধেক 6 ধরেছি ভূমি, তাহলে এখানে 8 8 64, 6 6 36, দুটো মিলে হলো 100, তাহলে রুট ওভার করার পরে এক্স এর মান অর্থাৎ এই যে এই ব্যাসার্ধের মানটা আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে এখন ব্যাসটা কত হবে? এটাও 10, তার মানে 20 হবে। তার মানে এখানে সঠিক উত্তরটি আমরা করবো কোনটি? 20 মিটার। 15 এ কিউব বি স্কোয়ার সি কিউব 12 এ টু দি পাওয়ার 4 বি সি টু দি পাওয়ার 4 এর গসাগু কত হবে? যেহেতু গসাগু বলছে তার মানে নিশ্চয় আমাদের এখানে বাছাইকৃত জিনিস আসবে। তার মানে বাছাইকৃত জিনিস মানে লসাগু হলে তো সবই নিতে হয়, এখানে বাছাইকৃত জিনিস বড়গুলো আসবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 15 এবং 12-র মধ্যে গসাগু কত হয়। 15 12-র মধ্যে গসাগু হয় অনলি 3, তাছাড়া তো কোনো গসাগু হয় না, তাহলে 3 অ্যান্সার, আর কোনো কথার দরকার নাই। তাহলে এখানে এখন আমরা যদি বলি যে অন্য কিভাবে চিন্তা করবো, তাহলে এখানে দেখবেন এ কিউব আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, সবচেয়ে কম কোনটা? এ কিউব। বি স্কোয়ার আছে, বি রয়েছে, সবচেয়ে কম কোনটা? বি। সি কিউব রয়েছে, সি টু দি পাওয়ার 4 রয়েছে, তার কম কোনটা? সি কিউব, তার মানে 3 এ কিউব বি সি কিউব, এটি অ্যান্সার। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা নিশ্চয়ই জানেন যে কোণগুলো কত সহজে এখানে বুঝিয়েছি, যে পূরক কোণের সাথে সম্পর্ক থাকবে 90 ডিগ্রির, আর সম্পূরক কোণের সম্পর্ক থাকবে 180 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির পূরক কোণ হবে, বাকি 90 ডিগ্রি হতে যতটুকু লাগে, এটাই অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5, কোণ 3টিতে ডিগ্রিতে প্রকাশ করুন। তার আগে জানতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে অনুপাতগুলো যোগ করব, 4 3 7 5 12, 12 দিয়ে 180 ভাগ করলে হবে 15, 3 15 45, 4 15 60, 5 15 75, তার মানে ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? এটি ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, তবে সবচেয়ে কম হয় কিন্তু নাটোরের লালপুরে। অসমাপ্তি আত্মজীবনী গ্রন্থটি কার রচনা? এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা।
প্রাচীন জনপদগুলো একত্র করে বা একত্রিত, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, একত্রিত এটা এখানে প্রত্যয়জনিত অশুদ্ধ, এখানে হবে একত্র করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে শশাঙ্ক। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জীবন থেকে নেয়া এটির পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম নাকি জহির রায়হান? অবশ্যই জহির রায়হান। এর পরবর্তী প্রশ্ন, সহজেই সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে সহজেই সর্দি কাশি হয়। বর্তমানে প্রচুর পরিমাণে মাল্টা, জাম্বুরা, লেবু পাওয়া যাচ্ছে, অবশ্যই খেয়ে নেবেন। বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? পলাশির যুদ্ধে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন কে করবেন? তাহলে এটি করবেন জাতীয় সংসদের স্পিকার, যদিও এখন সবাই পদত্যাগের পথে। মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই হরিণা ছিল ২ নম্বর সেক্টরের সদর দপ্তর। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি? আইবিআরডি, আইডিএ এবং আইএফসি এগুলো বিশ্বব্যাংকের অঙ্গ, তা আইএমএফ একটি স্বতন্ত্র। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় আন্দোলন হয়েছিল? মূলত বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু তৎকালীন সময়ে আন্দোলন হয়েছিল। বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? আচিক খুশিক হচ্ছে গারোদের ভাষার নাম। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? বর্তমানে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আমি মনে করি 90%। এটি হবে গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু, এটি কোন দেশ থেকে আনা হয়েছিল? এটি নিয়ে আসা হয়েছিল ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে। ভান্ডারি কোন অঞ্চলের লোকগান? ভান্ডারি চট্টগ্রাম অঞ্চলের লোকগান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? তিনি ছিলেন খন্দকার নুরুল আলম, যেটি রচনা করেছেন সেলিমা রহমান। এটা হচ্ছে বাংলাদেশের দুরন্ত সন্তান, আমরা দুর্দম দুর্জয়, এই জাতীয় একটা লেখা। এরপরে রয়েছে নিপোর্ট কোন ধরনের? কি নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। খানজাহান আলী সেতু কোন নদীর উপরে নির্মিত হয়েছে? খানজাহান আলী সেতু শীতলক্ষ্যা নদীর উপরে নির্মিত হয়েছে। আমি কি ভুল বললাম? শীতলক্ষ্যা নাকি রূপসা? আমাকে একটু কারেকশন করে দিবেন প্লিজ। এটা সম্ভবত রূপসা নদীতে হবে, আমার একটু ভুল হয়েছে, রূপসা নদীতে হবে। যেটা খানজাহানের নামকরণ করা হয়েছিল এটি কিন্তু রূপসা সেতু নামেও পরিচিত ছিল। বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এটি হচ্ছে সঠিক উত্তর খ। বার্ডি ও বর্গি শব্দটি কোন খেলার সাথে জড়িত? যারা পছন্দ করেন গলফ খেলা তারা বিষয়টি খুব ভালোভাবে জানেন, এটি গলফ খেলার সাথে পরিচিত। বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন জি মার্কনি, তবে এর সূত্র আবিষ্কার করেছিলেন কিন্তু বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, এতে অভিষ্ট কয়টি রয়েছে? এখানে অভিষ্ট রয়েছে মোট 17টি, সহযোগী রয়েছে, এখানে সূচক রয়েছে, এই জিনিসগুলো পড়ে রাখতে হবে। এখানে সহযোগী লক্ষ্য রয়েছে 169টি এবং সূচক রয়েছে 239টি, এই বিষয়টা একটু নোট করে নেবেন। ই-টিন চালু করা হয় কত সালে? এটি বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ই-টিন চালু করা হয় 2013 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা প্রথম শহীদ হয়েছিলেন কে? যাকে আমরা তিতুমির বলে জানি, সৈয়দ মীর নিসার আলী, তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। যারা আমাদের পিডিএফ শিটটা প্রিন্ট কপি নিতে চান অবশ্যই আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন। সবার সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।